আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এটিকে আমি আসলে গণ অভ্যুত্থান না বলে এটিকে বলবো গণ বিস্ফোরণ। এর কারণ হলো অভ্যুত্থান এবং বিস্ফোরণ এই দুটো ভিন্ন জিনিস। অভ্যুত্থান যখন হয় তখন সুনির্দিষ্ট একটি দাবির ভিত্তিতে মানুষ দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করতে থাকে এবং যে সকল দাবির বিরুদ্ধে লড়াই করতে থাকে সে সকল দাবি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণ সচেতন থাকে এবং তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে। যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কি কি করতে হবে সেটি নিয়ে আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল, ফলে খুব বেশি দেরি হয়নি এটি সংবিধান প্রণয়ন করতে, এটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, আরো অনেক কিছু। আবার এরশাদ জমানাতে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা যা কিছু করেছি সেখানে আমাদের আসলে 15 দিনের বেশি সময় লাগেনি সবকিছু ঠিকঠাক করে নিতে। আর গণবিস্ফোরণটা হলো মানুষ যখন রাগ হয়ে কোনো একটি কাজ করে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, বেদনা, এগুলোর ফলে মানুষ যখন আশা হারিয়ে ফেলে, পরিকল্পনা হারিয়ে ফেলে, এমনকি অনেকে আত্মহত্যা করার মতো পর্যায়ে চলে যায়। তো এরপর যখন একটা সুযোগ এসে যায়, মানুষ যখন ক্রোধ দেখানোর, রাগ দেখানোর সুযোগ পেয়ে যায় এবং সেই রাগ দেখানোর ফলে যে পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, এটি গণবিস্ফোরণ। এখন আপনি যদি বাংলাদেশের এই সাম্প্রতিক সময়, যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন, কেউ ছাত্র আন্দোলন বলছেন, কেউ গণ অভ্যুত্থান বলছেন, এটিকে আমি গণবিস্ফোরণ বলতে আগ্রহী। আমার কাছে গণবিস্ফোরণের চেয়ে অন্য কোনো কিছু মনে হচ্ছে না। এর কারণ হলো এই গণবিস্ফোরণের পর কি করতে হবে। আমাদের একজন শাসক লাগবে, একটি মন্ত্রী পরিষদ লাগবে, কাউকে বাদ দিতে হবে, কাউকে নিতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক কারোর নিকট ছিল না এবং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে জুডিশিয়ারি, মানে এই আন্দোলনের পক্ষে একটি শক্তি, সংঘবদ্ধ শক্তি ছিল না যারা এই কাজগুলো সুন্দরভাবে করে রাখবে। তো সেইগুলো করতে না পারার কারণে কি হচ্ছে, একটি অপ্রত্যাশিত, একটি অভাবিত এবং এখন মনে হচ্ছে কারো কারোর জন্য একেবারে অযাচিত কিছু মানুষজন ক্ষমতার একেবারে পাদপীঠে চলে এসেছেন। সরকারিভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। ফলে সেই পাড়া মহল্লার যে চাঁদাবাজি, ঘাট দখল, বাস দখল, এইগুলোর সঙ্গে আপনি যদি সচিবালয়ের ঘটনার মিলানোর চেষ্টা করেন, অথবা সচিবালয়ের ঘটনার সঙ্গে যদি আপনি পুলিশ প্রশাসনের ঘটনা মিলানোর চেষ্টা করেন, বিচারাঙ্গনের ঘটনা মেলানোর চেষ্টা করেন, তারপর বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রেস ক্লাব থেকে শুরু করে ব্যাংক, বিমা, যে জায়গাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সেই জায়গাগুলোতে যদি আপনি সবকিছু মেলানোর চেষ্টা করেন, আপনি ভীষণ রকম হতাশ হবেন। ভীষণ রকম হতাশ হবেন এই কারণে যে একটির সঙ্গে আরেকটির আন্তঃসংযোগ নিয়ে মিল নেই। কোথাও বিএনপি ক্ষমতাধর, কোথাও জামাত ক্ষমতাধর, কোথাও সমন্বয়করা ক্ষমতাধর, কোথাও উপদেষ্টারা ক্ষমতাধর, কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাধর, কোথাও বিএনপির লোক, মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর, কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর। সব মিলিয়ে একটি হ্যাপহ্যাজার্ড হযবরল অবস্থা তৈরি হয়েছে এবং এই হযবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, কিছু বুলি আওড়ানো হচ্ছে, বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নানা রকম, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে। প্রচারণার একটা ভাষা আছে, পাবলিকেশন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো শব্দ।
তো প্রচারণা এবং প্রকাশনা, মানে এটা যেভাবেই হোক না কেন, ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন, আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে। এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন, প্রশংসার জন্য বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে। এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এ কারণ হলো, যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন, না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন, তিনি সবার আগে চেষ্টা করতেন, একেবারে সবার আগে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন, শেখ পরিবার মুক্ত করতেন, দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা। আওয়ামী লীগ যারা 2009 থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি, এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, এটি হয়ে যেত এবং আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত। যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ, আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসতো। আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে, সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত। এটা শুধুমাত্র তার ইচ্ছা, সদিচ্ছা, আর কিচ্ছু না। নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবেই। তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না। তাহলে কি হবে? যারা পালিয়ে আছেন তারা উকি ঝুঁকি দিয়ে দেখছেন যে কখন বের হবেন দেশের মধ্যে, আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে তারা বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কি করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন। দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো, দেশের মধ্যে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তাদের সকলের নিকটই অঢেল অর্থ। বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে, বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে। এবং আপনি জানেন যে অর্থ এত বড় একটা নিয়ামক শক্তি যে এটি কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে থাকলেই হয়। জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায়, তারা অনেক কিছু করতে পারে। তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে, তাদের সকলেরই অন অ্যাভারেজে 100 কোটি থেকে হাজার হাজার কোটি টাকা রয়েছে। তো এই টাকা দিয়ে তারা যদি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি জনপদে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি সন্ত্রাস করতে চান, তারা যদি সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চান, এটি তাদের জন্য ওয়ান-টু বিষয়। তো এই বিষয়গুলো সরকারকে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত, যারা আছেন একেবারে গত 15 বছর ধরে যে বিশাল একটি শ্রেণী তৈরি করা হয়েছে প্রশাসনে, একেবারে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, তারা ভুল পাল্টে চুপচাপ করে আছেন বটে বা চুপচাপ হয়ে আছেন বটে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই তারা যে ফুঁসে উঠবেন এটি নিশ্চিত করে বলা যায়, কোনো সন্দেহ নেই। এবং সেটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কারোরই নেই। তো কাজেই এই ফুঁসে ওঠার জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত শুরু করতে পারেননি। তিনি শেখ হাসিনার ফসিল, সেই ফসিলের উপর তিনি বসে আছেন। শেখ হাসিনার চেয়ার, শেখ হাসিনার বাসভবন, শেখ হাসিনার বঙ্গভবন, শেখ হাসিনার প্রেসিডেন্ট, শেখ হাসিনার সংবিধান, সবকিছুর উপর বসে আছেন। তার সঙ্গী কারা, সাথী কারা, তার প্রমোটার কারা? আপনি 0030 তার যে সূত্র, 3টি শূন্য যদি যোগ করেন
সমান সমান শূন্যই হবে। ভাগ করলেও শূন্য হবে, গুণ করলেও শূন্য হবে। এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম। এখন তার যারা শুভানুধ্যায়ী, সাহায্যকারী এবং একান্ত ঘনিষ্ঠজন, বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে কোনো সেনাপতি নেই, তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই, তাদের মধ্যে কোনো দার্শনিক নেই, তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি নেই, তাদের মধ্যে ডক্টর ইউনূসকে ধমক দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, নেই কেউ। ওনার আশেপাশে যারা আছেন সকলের মুখে একই বক্তব্য, আপনি মহান, আপনি শ্রেষ্ঠতর, আপনি এই জমিনের গত 1000 বছরের শ্রেষ্ঠ মানব। হুজুর, আপনি যা বলবেন তাই হবে, আপনি যা ইচ্ছা করবেন তাই ঘটবে, আপনি যা দোয়া করবেন তাই ফলবে। এই কথাগুলো তার আশেপাশের লোকজন যেভাবে তিনি সেট আপ করেছেন, তাদের মুখ থেকে এর বাইরে ভিন্ন কোনো কথা আসবে না যে হে ইউনূস, আপনি ভুল করছেন। এখন আমরা যারা বাইরে থেকে বলছি, সঙ্গত কারণে ডক্টর ইউনূসের কাছে এই বিষয়গুলিকে মনে হতে পারে যে চক্রান্ত, মনে হতে পারে অবন্ধুসুলভ আচরণ, মনে হতে পারে অসহযোগিতা ইত্যাদি। কিন্তু তার স্ত্রী, তার সন্তান, তার প্রিয়জন যখন তাকে এই ধরনের কোনো কথাবার্তা বলতেন, তার বন্ধুরা যখন এই কথাগুলো বলতেন, তার কষ্ট লাগতো বটে, কিন্তু তিনি একান্তে ভাবতেন এবং তার সে ভাবনা থেকেই কিন্তু পরিবর্তন আসতো। কিন্তু তার এই 86 বছর বয়স কিংবা 88 বছর বয়স এবং দেশের যে অবস্থাটি তিনি পেয়েছেন, আমার কাছে মনে হচ্ছে গত 50 বছরের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল একটা সময়। এই সময় এবং তার বয়স, তার সঙ্গে সঙ্গে সংকট, সীমাহীন সংকট, দৃশ্যমান এবং অদৃশ্য সংকট। এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের যে পায়ের আওয়াজ, সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতর হবে এবং আওয়ামী লীগের পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে, তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন। যত বেশি নিঃসঙ্গ হবেন, তত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন এবং যত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, ততই তার কাজ করার স্পৃহা, উদ্যম, উদ্ভাবনী শক্তি সব কিছু কমে যাবে। ভারতের সাথে অসম সম্পর্কের যতগুলো উদাহরণ আমাদের সামনে আছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট, আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আমরা এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাবার পর ভারতের সাথে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক পুনর্মূল্যায়নের আহ্বান এসছে। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাও ভারতের সাথে বেশ কিছু চুক্তি পুনর্মূল্যায়নের কথা বলেছেন, তার মধ্যে আদানির চুক্তির কথা ছিল। এটার এক ধরনের প্রাথমিক পুনর্মূল্যায়ন হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট একটা দেশ কিভাবে বিক্রি করা যায়। এ কথাটা আজ বলছি না, আদানির এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে বহুবার কথা বলেছি আমার এই এন্টায়ার ইউটিউবে জার্নিতে, কারণ একবার এক এক রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা অবশ্য অবাক হইনি, অবাক কেউ হলো, আমি হইনি। এই সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গত সরকার যে কোনো কিছু যে করতে পারে আমরা এটা জানতাম। সম্প্রতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে শেয়ার বিজ। আমরা জানি অন্যান্য অনেক খাতের মতো বিদ্যুৎ খাত নিয়েও শেয়ার বিজ খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো রিপোর্ট আমাদের সামনে হাজির করেছে। সেটা হলো এই চুক্তিটা কি আদতে আমরা চাইলেও বাতিল করতে পারবো। খুব বিস্তারিত যাচ্ছি না, আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেই। সেটা হচ্ছে বাংলাদেশ এই বিদ্যুৎ চুক্তি থেকে বেরিয়ে যাবে এরকম কোনো ক্লজ এই চুক্তিতে রাখা হয়নি। একমাত্র বাংলাদেশ চুক্তি থেকে বেরোনোর কথা ভাবতে পারে যদি টানা 3 মাস এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ করা না হয়। আর যদি আমরা একতরফা বেরিয়ে যেতে চাই, এই এন্টায়ার 25 বছরের যে চুক্তি আছে তার পুরো ক্যাপাসিটি চার্জ অঙ্কটা হচ্ছে $12 বিলিয়ন দিতে হবে। শুধু সেটা না, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের বাইরেও বিদ্যুৎ না কেনার, মানে আমরা যদি বিদ্যুৎ নাও কিনি, এই যে সক্ষমতা আছে পাওয়ার প্ল্যান্টে, তা 34% বিদ্যুৎ আমরা কিনেছি। সেই 34% মানে আসুক না আসুক, 34%-এর মানে 1/3 বিদ্যুতের বিলও তাদেরকে বসিয়ে দিতে হবে। অঙ্কটা কত $1 বিলিয়ন এবার কি আমরা খেয়াল করতে পারি?
এটা ঘটেছে, অবিশ্বাস্য লাগতে পারে, বাট এটা ঘটেছে। আমার মনে আছে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। অস্ট্রেলিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কের একজন এনার্জি এক্সপার্ট এই চুক্তিটা দেখে বলেছিলেন যে উনি খুব অবাক হন যে একটা দেশের সরকার এরকম একটা চুক্তি করেছে। আমরা জানি যে কোনো চুক্তিতে বেরিয়ে যাওয়ার একটা অপশন থাকে, এটা আসলে বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে হয়, এখানে এটা রাখাই হয়নি। এবং বিদ্যুতের দামও অনেক অনেক বেশি, অনেক বেশি মানে হচ্ছে আমাদেরকে সবকিছু বেশি দেখানো হয়েছে। আমরা জানি মিস্টার গৌতম আদানি জনাব নরেন্দ্র মোদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক, গুজরাটের এই ব্যবসায়ী। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ফুলে ফেপে উঠেছেন, আর প্রধানমন্ত্রী হওয়ার পর তো বলাই বাহুল্য ভারতের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছিলেন তিনি। যদিও তার দু একটা ঘটনার পর হিন্ডেনবার্গ যে রিপোর্ট আসলো তারপর তার কলাপস হয়েছিল, আবার উনি রিগেইন করছেন। সবকিছু যে সরকারের পেট্রোনাইজেশনে হচ্ছে এটা আমরা বুঝতে পারি। এবং মোদী এবং আদানিকে টুইন টাওয়ার বলে অনেকে ভারতে খুব কথ্য ভাষায়, তারা দুজন এতটাই মানিক জোড়। সো এই চুক্তি কেন হয়, কেন হয়েছিল আমরা বুঝতে পারি। এবং চুক্তির টাইমিং হচ্ছে 2018 নির্বাচনের আগে। তার মানে আমরা বুঝতেই পারি যে 18 নির্বাচন সরকার মানে যেভাবে হবে সেটাই সরকারকে টিকিয়ে রাখার সাথে এই চুক্তির একটা বড় যোগসাজশ ছিল। আমি বহুদিন এই আলাপ করেছি যে আদানির এই যে বিদ্যুৎ চুক্তিটা যদি একেবারে ন্যায্যভাবেও আমরা বিদ্যুৎ আমদানি করতাম, তাও এটা একটা খারাপ সিদ্ধান্ত ছিল। কারণ খুব দ্রুত বলে এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম। ধরুন আমরা আমাদের দেশে একটা বিদ্যুৎ তৈরি করছি, কেন্দ্র তৈরি করছি, এর মধ্যে নিশ্চিতভাবেই অনেক কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতো, যন্ত্রাংশ, প্রধান যন্ত্রপাতি, ক্যাপিটাল মেশিনারি, যেগুলো আমাদের তৈরি করার সামর্থ্য নেই, সক্ষমতা নেই। আমাদের কয়লা এখন আমরা তুলিনি, আমরা ধরে নিলাম কয়লাও আমদানি করব, কিন্তু আমাদের প্রাথমিকভাবে আমরা যখন এই কেন্দ্রটা তৈরি করব সব কিছু বৈদেশিক